22 মে 2025 বহরমপুর থেকে প্রায় 370 কিলোমিটার সেলফ ড্রাইভ করে টুকটাক বাধা বিপত্তি পেরিয়ে এসে পৌঁছালাম মন্দারমণিতে। যে রোড ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করেছি এর আগের পর্বে, আজ 23 মে মন্দারমণিতে একটা দিন ছুটি কাটিয়ে আবারও ফিরে যাওয়ার পালা। অর্থাৎ হাতে সময় 12 ঘন্টার কিছু বেশি, তারই মধ্যে ঘুরে দেখা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, সেই সঙ্গে এই রিসর্টের দুর্দান্ত খাওয়া দাওয়া আর সুইমিং পুলে ঘা বাসানোর মধ্যে দিয়ে দিনের সমাপ্তি শেষে সারা রাত গাড়ি চালিয়ে আবারও বাড়ি ফিরে আসা। আর এরই মাঝে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া আমাদের এবারের জার্নিতে নতুন ট্র্যাভেল গ্যাজেট ইনস্টা360 X5 এর ইনস্ট্যান্ট ক্যাপচার করা কিছু মুহূর্ত, যা আমাদের এবারের জার্নিকে অনেকটাই ভিন্নতা দিয়েছে। 23 মে 2025, সময় ঠিক সকাল 6:10। মন্দারমণিতে আজ আমাদের প্রথম সকাল এবং দ্বিতীয় দিন। রোদের দেখা এখনও নেই, চারিদিকে প্রচুর আকাশে মেঘ রয়েছে। গতকাল ওখানে বৃষ্টি হয়েছিল, আজও মনে হচ্ছে বৃষ্টির পূর্বাভাস আছে। মন্দারমণিতে সারাদিন ঘোরা কিংবা দীঘার জগন্নাথ মন্দির দেখা, এটা তো আমাদের উদ্দেশ্য রয়েছে। বাট আজকের সারাদিনে আমরা যা কিছু দেখব, আমাদের সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমরা ক্যামেরা বন্দি করব। আমাদের এবারের জার্নিতে আমাদের নতুন ট্র্যাভেল ফ্রেন্ড ইনস্টা360 এই ক্যামেরার সাথে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইনভিজিবল সেলফি স্টিক। আর এই সেলফি স্টিকটা 10 ফুট তো হবেই। যারা আমরা ব্লগ বানাই বা কন্টেন্ট বানাই, সেই কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে ইনস্টা360 ক্যামেরা কীভাবে হেল্প করতে পারে, কি ফুটেজ আমরা নিতে পারি, সব কিছু কিন্তু শেয়ার করব আজকের এই পর্বে। তো বেরোনোর আগে দিয়ে গেছে রিসর্ট কর্তৃপক্ষ 1 কাপ চা খেতে খেতে একটু ক্যামেরা ঘাটাঘাটি করে নিই। মানে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধাস্ত্রকে একটু টান দিয়ে নিই। ইনস্টা360 X5 ক্যামেরাতে সিঙ্গেল লেন্স ইউজ করে ভিডিও ক্যাপচার করা যায় 4K, 2.7K এবং ফুল এইচডি এই 3 মোডে। ফ্রেম রেট রাখা যেতে পারে আপ টু 60 fps। ভিডিও রেশিও 16:9 কিংবা 9:16 প্রয়োজন মতো সুইচ করা যায়। একইভাবে 360 ডিগ্রি ভিডিও শ্যুট করার ক্ষেত্রে 4K, 5.7K, 5.7K প্লাস এবং 8K মোড ইউজ করা যায়। 4K এবং 5.7K ভিডিও শ্যুট করার ক্ষেত্রে রয়েছে অ্যাক্টিভ HDR সাপোর্ট, যা ভিডিওকে আরও বেশি স্মুথ, শার্প এবং ন্যাচারাল কালার প্রোভাইড করে লাইট এবং ডার্ক 2 রকম কন্ডিশনে। এই হচ্ছে এই ক্যামেরার চার্জিং টাইপ-সি পোর্ট। তো শুরু করা যাক আমাদের জার্নি মন্দারমণি থেকে দীঘার পথে। অনেক দর্শক বন্ধু কমেন্টস করে বলছিলেন যে দীঘার জগন্নাথ মন্দির ভিডিও কি আসবে না। তখন আমি আপনাদেরকে বলেছিলাম, যেদিন আমি পুরী থেকে ফিরছিলাম, আপনারা ব্লগে দেখেছেন, সেদিন কিন্তু পরিকল্পনা ছিল যে পুরী থেকে পুরীর জগন্নাথ দর্শন করে এসে আমরা দীঘার জগন্নাথ দর্শন করে ফিরবো। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে কেদারনাথ চলে যেতে হয়েছিল, তার জন্য আমার কাছে সময় ছিল না। তো ফাইনালি কেদারনাথ থেকে ঘুরে এসে এখন সময় হয়েছে জগন্নাথ মন্দির দেখার জন্য। মন্দারমণিতে আমি যে রিসর্টে রয়েছি, এখান থেকে দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে 20 কিলোমিটার। সময় সকাল 7:43, 1:45 বেজেই গেল। শুরু হলো আমাদের জার্নি। রিসর্টের সামনে রাস্তাটা মাটির, তো এটা এখনো ঢালাই রাস্তা হয়নি। গতকাল বৃষ্টি হয়েছিল, রাস্তা একটু ডিস্টার্ব হয়ে আছে। এই চত্বরের আশেপাশে প্রচুর রিসর্ট, প্রচুর প্রপার্টি। তবে এই সকালবেলায় রাস্তাঘাটটা ফাঁকা থাকবে এটাই আশা করা যায়। আমরা আরও একটু সকালে বেরোলে ভালো হতো। এই যাত্রাপথে মন্দারমণি বিচ এবং তাজপুর বিচের মাঝেই রয়েছে জলধা ব্রিজ। অদূরেই দেখা যায় মন্দারমণি মোহনা, আর একপাশে তাজপুর সমুদ্র বন্দর। মেঘাচ্ছন্ন আকাশ, বালির ওপর পরপর সাজানো মাছ ধরার নৌকা, আর নদীর একপাশে নির্জন ঝাউবন দেখে মনটা আচমকাই উদাস হয়ে যায়। রৌদ্রোজ্জ্বল দিন হলে এই জায়গার ছবিটা হয়তো অন্যরকম হতো, কিন্তু এই মেঘাচ্ছন্ন ঘোলাটা দিন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুকূল না হলেও এই দৃশ্য ক্যামেরাবন্দি করলাম ইনস্টা360 ক্যামেরা দিয়ে। কারণ ইনস্টা360 ক্যামেরাতে রয়েছে 2টো লেন্স, যার সাহায্যে দুদিকের ফুটেজ ইজিলি ক্যাপচার করে এই রকম 360 ডিগ্রি ভিডিও তৈরি করা যায়। 360 মোড এবং ফ্ল্যাট মোড দুইভাবেই, যেটা সিনেম্যাটিক শটের জন্য সত্যি অসাধারণ। বিশেষ করে ইনস্টা ফ্রেম মোড ইউজ করে এইরকম 360 ডিগ্রি শট ইজিলি ক্যাপচার করা যায়। এখান থেকে দীঘা হচ্ছে এখনো 17 কিলোমিটার। এই মন্দারমণি থেকে তাজপুর হয়ে না, এই যে দীঘা যাওয়ার রাস্তাটা খুবই ন্যারো রাস্তা। বাম্পার তো প্রচুর রয়েছে, সামনাসামনি গাড়ি আসলে না খুব সাবধানে চালাতে হবে। তো যারা নতুন গাড়ি নিয়ে এসছেন প্রথম হাত আমার মতো, তাদের একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পুরীর রাস্তায় গাড়ি চালানো আর দীঘার রাস্তায় গাড়ি চালানো দুটো ডিফারেন্ট জিনিস। কারণ ওড়িশার রাস্তা অনেক চওড়া, তুলনামূলক সেখানে গাড়ি কম, বিশেষ করে শহরের একটু বাইরে। দীঘা বা মন্দারমণি এসব সাইডে রাস্তা অতটাও চওড়া নয়, আর গাড়ি কিন্তু এখানে অনেক বেশি। কারণ ভীষণ জনপ্রিয় জায়গা, টুরিস্ট তো রয়েছে 12 মাস, আর সেই সাথে কিন্তু লোকাল লোকও রয়েছে।
এই যে লোকটা ফটাম করে উঠে রাস্তার মধ্যে চলে এলো, দেখছেই না যে গাড়ি উঠে চলে আসে রাস্তার মধ্যে। তো চালককে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে, ব্রেকে পা রাখতে হবে, গিয়ারে হাত রাখতে হবে, এবং লোকজন সাইডও দেবে না, লোকজন হয়ে দাঁড়িয়ে থাকবে রাস্তার উপরে, মানে সঙ্গে সবাই এসে আর কি হিরো হয়ে যায়। এই যে মেরিন ড্রাইভ রোড, এক পাশে সমুদ্র, সমুদ্রের পাশ দিয়ে এত সুন্দর রাস্তা, সমুদ্রের ঢেউ পুরো আঁচড়িয়ে পড়ছে সব বোল্ডারগুলোর ওপরে। এদিকে হচ্ছে গ্রাম বাংলার চিত্র যেরকম আমরা দেখতে অভ্যস্ত, আর একদিকে হচ্ছে সমুদ্র। তাজপুর থেকে শঙ্করপুর প্রায় 3.5 কিলোমিটার রাস্তা বা মেরিন ড্রাইভ রোড চলে গিয়েছে সমুদ্রের ধার ঘেঁষে। এখন জোয়ারের সময় উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বড় বড় বোল্ডারের গার্ডওয়ালে। পূব আকাশে জমা মেঘ ইঙ্গিত করছে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। খুব ইচ্ছে করছিল এই জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে ঢেউয়ের গর্জন শোনার সাথে সাথে এই মাতাল করা হাওয়ার মাঝে জাস্ট হারিয়ে যেতে, কিন্তু সেই উপায় নেই। কারণ এই রাস্তা এতটাই সংকীর্ণ যে উল্টো দিক থেকে আসা গাড়িগুলোকে খুব সাবধানে পাশ কাটাতে হচ্ছে, সেই সঙ্গে নজর রাখতে হচ্ছে নিজের বাঁ দিকের ডিভাইডারের দিকে। অর্থাৎ যে চালকের আসনে বসে সে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে না পারলেও গাড়ির অন্যান্য যাত্রীরা সানরুফ খুলে দিয়ে এনজয় করছিল এই দৃশ্য, সেই সঙ্গে ক্যামেরাবন্দি করছিল Insta360 X5 দিয়ে। কারণ Insta360 X5 এ রয়েছে X4 এর তুলনায় 144% লার্জার সেন্সার, যা আরও বেশি ডিটেলস ভিডিও ক্যাপচার করে এই রকম লো লাইট কন্ডিশনে। আর সেই সঙ্গে এর ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম যে কোনো অ্যাকশন বা অ্যাডভেঞ্চার মোডে ইমেজ ক্যাপচার করে স্মুথলি। এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। এই জায়গাটা যথেষ্ট ফেমাস, সকাল থেকে টুরিস্টদের ভিড়। শঙ্করপুর সমুদ্র সৈকত পেরিয়ে আসার পর দীঘা তখনও 9 কিলোমিটার। শঙ্করপুর দীঘা লিংক রোড ধরে আরও খানিকটা পথ এসে দেখা মিলল চম্পা নদীর ওপরে নাইকালি ব্রিজের। খুব কাছেই অবস্থিত নাইকালি মন্দির থেকেই এই ব্রিজের নামকরণ। পাশেই রয়েছে শঙ্করপুর মৎস্য বন্দর। দীঘার সমুদ্রে এই চম্পা নদী মিলিত হয়ে সেই জায়গার নাম হয়েছে দীঘা মোহনা। এই পথে আরও একবার টেস্ট করলাম আমাদের Insta360 ক্যামেরা। ভালো ব্যাপার এই যে এই ক্যামেরাতে একবার শ্যুট করা ভিডিও এডিট করার সময় সেটাকে 16:9 অথবা 9:16 রেশিওতে এক্সপোর্ট করা যায়, যার অর্থ একই ভিডিও ভ্লগস এবং শর্টস বা রিলসের কাজে ইউজ করা যায়। সেপারেট ভিডিও শ্যুট করার দরকার পড়ে না। আর Insta360 X5 এর ইমেজ স্টেবিলাইজেশন কতটা স্টেবল সেটাও টেস্ট করলাম এই যাত্রাপথে। মেরিন ড্রাইভ রোড থেকে এবার উঠবো হচ্ছে দীঘা রাস্তায় মেন রোডে। এটা হচ্ছে NH116B। ওল্ড দীঘা নিউ দীঘা সব রাস্তাতে কিন্তু পড়বে। শঙ্করপুর আর দীঘার কানেক্টিং এই রাস্তার কিছু আগেই রয়েছে দীঘা গেট, কিন্তু এই রাস্তায় ওঠার পর একটু কনফিউশনে পড়লাম, কারণ জিপিএস নির্দেশ করছে রাইট সাইড, কিন্তু আমি জানি সোজা গেলেও পৌঁছে যাওয়া যায় ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা, সর্বোপরি দীঘার জগন্নাথ মন্দির। গুগল ম্যাপ আমাদের ডান দিক রাস্তা দেখাচ্ছিল, বাট আমরা ডান দিকে না গিয়ে সরে যাচ্ছি। ডান দিক দিয়েও যাওয়া যায় ওখানে লেভেল ক্রসিং করে। এখন হচ্ছে উঠলো বাই তো দীঘা যাই, চল দীঘা ঘুরে আসি। কলকাতার আশেপাশে যারা থাকে, দীঘা হয়তো ওখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা বা তারও কম। এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া। সামনে লেখা রয়েছে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। মন্দিরে প্রবেশ করার পথ 6 নম্বর গেট দিয়ে। এখানে কি গাড়ি নিয়ে যাওয়া যাবে? এটা হচ্ছে মন্দিরের এখানে পার্কিং। আপাতত এই পার্কিংটা চোখে পড়লো। আমি জানি না যে মন্দিরের ওই পাশে আর কোনো পার্কিং আছে কিনা। যখন আপনারা কলকাতার দিক থেকে আসেন, মানে দীঘার দিকে আসছেন, তো সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাতে এটাই দেখলাম হচ্ছে প্রথম পার্কিং। এখন সকালবেলায় ভিড় ভালোই আছে, গাড়ি টাড়ি রয়েছে। বেলা বাড়তে বাড়তে থাকতে আরও ভিড় বাড়বে, তো আরও সকালে আসতে পারলে ভালো হতো, কারণ অলরেডি এখন সময় হচ্ছে 8:31। সকাল 6টা থেকে মন্দির খুলে যায়। এই পার্কিংয়ে কিন্তু গাড়ি রাখার জন্য কোনো টাকা রাখবেন, এটা ফ্রি অফ কস্ট। আর জুতো রাখা নিয়ে একটা সমস্যা হচ্ছে, জুতোটা আমরা কোন দিকে রাখবো। তো সমস্যাকে না বাড়িয়ে আমরা ঠিক করলাম যে আমরা আমাদের জুতো চপ্পল গাড়িতে রেখে দেবো, খালি পায়ে যাবো, অসুবিধা কিছু নেই। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ, মোবাইল নিয়ে আপনি ছবি ভিডিওগ্রাফি করতে পারেন, কিন্তু কোনো রকম স্টিক বা অন্য কোনো ক্যামেরা অ্যালাউ নয়, এখন গেটে চেক করা হচ্ছে। আর আমার কাছে যেহেতু অন্য মানে 2 রকম 3 রকম ক্যামেরা আছে, তো বললো যে এগুলো আমরা অ্যালাউ করতে পারবো না, আমাদের কাছে মানে সেরকম ইনস্ট্রাকশনই আছে ক্যামেরা অ্যালাউ নয়, ক্যামেরা বা সেলফি স্টিক। ব্লগার বলে আমার কিন্তু আলাদা কোনো সুযোগ সুবিধাও নয়, নিয়ম সবার জন্য যা আমার জন্যও তা। মানে আমি কোনো স্পেশাল পারমিশন নিয়ে আসিনি ব্লগ বানানোর জন্য, বা আমি কোনো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিনি যে আমি ব্লগ বানাতে এসেছি বা মন্দির প্রমোশন করতে এসেছি, কারণ ভগবানের কোনো প্রমোশন হয় না। আর তার কাছে একজন ভক্ত, একজন সাধারণ মানুষ, একজন ব্লগার সবাই সমান। সুতরাং যেখানকার যেটা নিয়ম সেটা সেখানকার নিয়মেই পালন করতে হবে। দীঘার জগন্নাথ মন্দিরে যারা গাড়ি নিয়ে আসবেন তারা 6 নম্বর গেটের দিকে গাড়ি পার্ক করে
সোজা চলে আসবেন এই রাস্তা ধরে। মন্দিরের গেটের উল্টো দিকেই রয়েছে জুতো রাখার কাউন্টার। একই সঙ্গে ছোটখাটো ব্যাগ কিংবা বাইকের হেলমেটও সেখানে রেখে দিতে পারেন। মোবাইল, বেল্ট, পার্স এগুলো নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে দেশলাই, সিগারেট, বিড়ি বা কোনো মাদকদ্রব্য নিয়ে মন্দিরে প্রবেশ অ্যালাউ নেই, কারণ গেটে চেক করা হবে। ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরা এগুলোও অ্যালাউ নেই। মন্দিরে প্রবেশ করার পর একটু ভেতরকার দৃশ্যাবলীর সাথে আপনাদের আলাপ পরিচয় করাই। ওইদিকে রয়েছে 3টে রথ। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটা ইনাগুরেট করা হয়েছে। এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সমস্ত যুক্তি, তর্ক, বিতর্ক, রাজনীতি সবার ওপরে কিন্তু আমাদের বিশ্বাস, আর এটাকে নিয়ে চলতে হবে। কিছু ইনস্ট্রাকশন রয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মন্দিরের সামনেটা, বিশেষ করে চাতালটা। চারদিকে সব সবুজ ঘাসের লন, জল টল দেওয়া হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন যখন এই মন্দিরের ইনাগুরেশন হয়, তখন বেশ কিছু দর্শক কমেন্টস করেছিলেন, আজকের দিনে আপনাকে ওখানে দেখতে না পেয়ে হতাশ হলাম। কেউ লিখেছিলেন, আপনি বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা বিশেষ একটি রাজনৈতিক দল বিরোধী। বাস্তবে আমি সেদিন চেন্নাইতে ছিলাম। আসলে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে রাম মন্দির কিংবা জগন্নাথ মন্দিরে গেলে বিশেষ কোনো রাজনৈতিক দলের তকমা লেগে যায়। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, এই রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্লগার দুইয়ের উত্থানের পেছনেই রয়েছে জনসমর্থন। রাজনীতির বহু প্রতিশ্রুতি বাস্তবে ফলে না, আর ব্লগার তার দর্শকদের অনুরোধ ফেলে না। কথা দিয়েছিলাম, কথা রাখলাম, কারণ আমার কাছে পর্যটনটাই শেষ কথা, আর সেই সঙ্গে দর্শকদের দেওয়া পর্যাপ্ত ইনফরমেশন। দীঘার এই মন্দির নির্মাণের উদ্দেশ্য অনেক হতে পারে, কিন্তু এই মন্দির যদি রাজ্য কিংবা দেশের পর্যটনে উন্নতির জোয়ার আনে, তাতে হয়তো দেশ বা জাতির খুব একটা অপকার হবে না। কিছু লোকের যদি কর্মসংস্থান হয় তাহলে মন্দ কি? রিক্সা চালক থেকে ফুল বিক্রেতা, জুতো পাহারা দেওয়া মানুষটা, সর্বোপরি মন্দিরের পুজোর সঙ্গে যুক্ত লোকজন না হয় একটু সচ্ছল জীবনযাপন করবে। এই মন্দিরটা নতুন তো, চারিপাশের পরিবেশ দেখে মনে হবে এটা বোধহয় কোনো দুর্গাপুজোর একটা থিম। মানে এই বছর দুর্গাপুজোয় প্যান্ডেল পরিকল্পনা হয়তো জগন্নাথ মন্দির করা হয়েছে। একটা মনোরম পরিবেশ, চারিদিকে গাছ টাছ রয়েছে, আর সমুদ্র তীরবর্তী অঞ্চল। একটু গরম আছে, কিন্তু ওয়েদারটা যদি ভালো থাকে না, বিশেষ করে শীতকালে কিন্তু খুব ভালো লাগবে এখানে এসে। পশ্চিমবঙ্গের মানুষ যারা এযাবৎ দীঘায় আসতো বা মন্দারমণি আসতো বা তাজপুর, শঙ্করপুর আসতো, তাদের যেমন একটা দ্রষ্টব্য স্থান হলো জগন্নাথ মন্দির, তেমনি বাইরে থেকেও যারা আমাদের পশ্চিমবঙ্গে আসে, বিভিন্ন বাইরের বিভিন্ন राज्य থেকে, वेस्ट बंगाल का दीघा घूम लेते हैं, दीघा जाएंगे तो वहाँ जाकर जगन्नाथ मंदिर देख लेंगे या जगन्नाथ धाम देख लेंगे। তো বাইরের মানুষও কিন্তু এখানে আসবে, আর সত্যি মন্দিরটা দেখার মতো। তো আপনারাও যারা ভিডিও দেখছেন, আপনারাও একবার আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরীর প্রসঙ্গ যদি টানতেই হয়, তাহলে বলবো পুরী ধামের মাহাত্ম্য অতীত যুগেও ছিল, বর্তমানেও রয়েছে, আগামীতেও থাকবে। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ ধামের তুলনা টানা নেহাতি ছেলে মানুষই। ভারতবর্ষের বহু জায়গাতে কেদারনাথের মন্দির রয়েছে, কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এক এবং অদ্বিতীয়। আমি যদি এই জায়গাটায় সেটা বলি যে না, দীঘার মন্দির দর্শন করে আমার পুরী ধাম দর্শন করার স্বাদ মিটে গেল, এটা ভুল কথা। পুরী ধামের মাহাত্ম্য আলাদা, দীঘার জগন্নাথ মন্দিরের সৌন্দর্য আলাদা। দুই জায়গাতে একজন ট্যুরিস্ট হিসাবে, একজন পর্যটক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে বা একজন দর্শনার্থী হিসাবে আমি বলবো যে আমাদের পুরীর জগন্নাথ ধামও দর্শন করা উচিত, একই সঙ্গে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরও সবার আসা উচিত। আর ঈশ্বরে যদি বিশ্বাস থাকে, তাহলে তাকে মন্দিরের চার দেয়ালে আটকে রাখার সাধ্য আমাদের মতো সাধারণ মানুষের আদৌ কি আছে? তিনি রয়েছেন প্রকৃতির মাঝে, আমার আপনার ভালো কাজে। নিজের পথে ভালো থাকলে, নিজের চরিত্র সত্তাকে ঠিক রাখলে ঈশ্বরকে খোঁজার দরকার হয় না। তিনি বিভিন্ন রূপে এসে আমাদের অনেক অসাধ্য সাধন করে দিয়ে যান। অযথা ঈশ্বরকে রাজনীতির মঞ্চে কিংবা নিউজ চ্যানেলের নটাঙ্কিতে টানাহিচড়া করে কী বা লাভ? আপনি পর্যটক, দীঘা বেড়াতে এসে জগন্নাথ মন্দির দর্শন করলেন, পুজো দিলেন, ছবি তুললেন, ফিরে গেলেন, ব্যাস এই তো। এর জন্য বিশেষ কোনো রাজনৈতিক দলের সমর্থক হওয়াটা আদৌ কি প্রয়োজন? আর পাপ পুণ্যের বিচার যদি করতেই হয়, তাহলে পাপ কোনটা জানেন? যখন আপনি একজন অহিন্দুকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছেন, বা নিজের ফায়দার জন্য অহিন্দু সমর্থক হওয়ার চেষ্টা করে নামাজ আদায় করার বৃথা চেষ্টা করছেন। কীরকম লাগছে মন্দির এখানে এসে? মন্দির খোলা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 1টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, হয়তো ভোগের কাজটা কিছু থাকে বা মন্দিরের কিছু কাজকর্ম থাকে। তারপরে আবার বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে প্রতিদিন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আপনি শ্রীকৃষ্ণের নাম নেবেন তখনই কিন্তু রামের নামও আসবে বা শ্রীরামচন্দ্রের নামও আসবে। এবার শ্রীরামচন্দ্রকে আপনি ঈশ্বর ভেবে পুজো করবেন না তাকে রাজনৈতিক ইস্যু বানাবেন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস। বাট আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা কথাই বলবো যে ঈশ্বর, ভক্তি, প্রকৃতি সব কিছুর ওপরে। ঈশ্বর আর রাজনীতি এই দুটো শব্দ কখনো এক করে ফেলবেন না। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের বিশ্বাস ভক্তি নিয়েই বাঁচি। আমাদেরকে আমাদের বিশ্বাস আর ভক্তি নিয়েই প্লিজ বাঁচতে দিন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা আছি রায়গঞ্জ থেকে, দিনাজপুর থেকে। কবে আসা হয়েছে? আমাদের আসা হয়েছে কালকে সকালে। মানে দীঘা কি এই প্রথমবার? হ্যাঁ, ফার্স্ট টাইম। কেমন লাগছে এখানে এসে? আসে মোটামুটি, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না। না, মন্দির কিরকম লাগছে? আছে, তবে ওটার সঙ্গে এটা কম্পেয়ার করা যাবে না। না, দুটো দু জায়গাতে। আমরা পুরীর জগন্নাথ মন্দির তো দীর্ঘদিন ধরে দেখে আসছি, মানে আমার ছোটবেলা থেকে বা অনেকেরই ছোটবেলা থেকে, জন্ম লগ্ন থেকে, কারণ ওটা বহু বছর পুরনো মন্দির। ওটার একটা আলাদা কনসেপ্ট, এটার একটা আলাদা কনসেপ্ট। নতুন জিনিসকে আমাদের মনে, আমাদের শরীরে, আমাদের জীবনে মানিয়ে নিতে প্রথম একটু কীরকম লাগে, বাট আস্তে আস্তে সেটা হয়ে যাবে। আজ থেকে 50 বছর পর যখন পরবর্তী প্রজন্ম এখানে আসবে, তখন তারা কিন্তু এই ফিলটাই করবে যে না, জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। একটা পশ্চিমবঙ্গে আর একটা উড়িষ্যা। আর ওড়িশা পশ্চিমবঙ্গের এখানে বর্ডার খুব কাছেই, এখানেই রয়েছে বর্ডার। মানে ওড়িশা থেকে কিন্তু মানে দীঘার খুব বেশি দূরে না। আপনারা যারা এসেছেন তারা তো জানেন। কিরকম লাগছে এই জায়গাতে এসে? ভালো লাগছে। আমি ভাবছিলাম দেখি যে দৌড়ে এসে আমার সঙ্গে দেখা করবো বলে, আমি এসে আমার হাজবেন্ড এসেছি। ঠিক আছে, ভালোভাবে খুব ভালো থাকবেন, দেখা হবে আবারও। এমনিতেই দীঘা জনপ্রিয় জায়গা, বিশেষ করে বাঙালিদের কাছে। তো এই মন্দির চত্বরে এসে কিন্তু আজকে এই মন্দির দর্শনের সাথে সাথে কিন্তু অনেক বাঙালি দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে যারা আমার ভিডিও দেখেন। তো কীরকম লাগছে এই জায়গায় এসে? অসাধারণ জায়গা। পুরী তো যাওয়া হয়নি কখনো, কিন্তু এখানে এসে পুরি ভাইব পাওয়া যাচ্ছে। এবং যতটা আমরা ছবিতে দেখেছি বা শুনেছি, তার থেকে কিন্তু চাক্ষুষ দর্শন করে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সোদপুর থেকে এসেছেন। দর্শন হয়েছে, হেঁটে উঠেছি। কেদারনাথ হেঁটে উঠেছেন? লেগেছে 13 ঘন্টা? বাপরে, দারুণ ব্যাপার তো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা তারকেশ্বর থেকে এসেছি। তারকেশ্বর থেকে এসেছেন। তুমি তারকেশ্বরে এলে পরে আসবে বাবার মন্দিরে। আচ্ছা, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। কিরকম লাগছে এই দীঘাতে এসে? কিরকম লাগছে? ভালো লাগছে, এখন তো নতুন মন্দির হতে খুবই ভালো লাগছে। আর এমনি দীঘা সুন্দর জায়গা, ভালো লাগারই জায়গা, কিন্তু এটাতে আরো বেশি মানুষের আকর্ষণ বেড়ে গেছে। দীঘা একটা অন্যরকম রূপ পেয়েছে, অন্যরকম রূপ পেয়েছে। কেমন লাগছে তোমার? ভালো আছে। অনেক বয়স্ক মানুষ রয়েছেন আমার দর্শক বন্ধু, যারা দীঘার জগন্নাথ মন্দিরে আসতে ইচ্ছুক। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, যারা হাঁটাচলা করতে পারেন না তারা কি মন্দিরে আসতে পারবেন? তো সেক্ষেত্রে কিন্তু মন্দির কর্তৃপক্ষ হুইল চেয়ার প্রোভাইড করছে। এখানে এরকম হুইল চেয়ার রয়েছে, এই হুইল চেয়ার নিয়ে কিন্তু আপনারা মন্দিরের ভেতরে যেতে পারবেন, যদি কোনো প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ মন্দির যেতে চান। এই মেন গেটে কিন্তু আপনারা হুইল চেয়ার পেয়ে যাবেন। সামনে রাস্তা, যখন আপনারা দীঘা এসছেন এই রাস্তা দিয়ে গিয়েছেন, তখন হয়তো এই জায়গা থেকে মন্দির দেখেছেন। আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে কিন্তু ওইদিকেই পার্কিং করবেন, এই দিকে কিন্তু পার্কিং করার কোনো রকম জায়গা নেই। আর আমি জুতোর ব্যাপারে একটু বলে দিই আপনাদেরকে। দেখুন, এখানে যারা আসছে তারা কিন্তু সবাই জুতো খুলছে হচ্ছে ওই জায়গাতে, ওইখানে জুতো খুলছে। বাট ওখানে জুতো খুললে সেটা কিন্তু জুতো হারিয়ে যাওয়ার চান্স বেশি আছে, কারণ এখানে কিন্তু কোনো শু কাউন্টার বা ক্লোক রুম আমি কিছু দেখতে পাচ্ছি না। যে যেখানে পারছে ওখানে জুতো খুলে দিচ্ছে। আর আমি বলবো যে আপনারা জুতো যদি গাড়ি করে আসেন গাড়িতে রেখে দিন, আর না হলে যে কাউন্টার রয়েছে না ওখানে রেখে দিন। আর এই গেট দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। দেখুন, সময় সকাল 10:36। জগন্নাথ মন্দির দেখে আমরা আবারও রওনা দিলাম আমাদের রিসর্টের দিকে। এমনিতে দীঘাতে প্রচণ্ড ভিড়ভাড়, আমি আর এদিকে আর কোথাও যাচ্ছি না, কারণ দীঘা নিয়ে এর আগে ব্লগ আপনাদেরকে দেখিয়েছি আমি, সম্পূর্ণ ব্লগ
যার লিঙ্ক ওপরে আই বোতামে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মানে একদিনের দীঘা ভ্রমণে আপনারা কী কী দেখবেন এই নিয়ে কিন্তু একটা কমপ্লিট ব্লগ দেওয়া আছে। এই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি দীঘার, এটা পুরনো জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির থেকে ওই মোটামুটি 200-300 মিটার বা 400 মিটার ম্যাক্সিমাম হবে। এই যে এই সমুদ্রের ধারে এদিকে রয়েছে মাসির বাড়ি, লেখাই আছে। তো এখানে কিন্তু গেট তৈরি হচ্ছে। এই যে রথ আসবে না, রথ কিন্তু মনে হয় এই পর্যন্তই আসবে। দীঘাতে সব সময়তেই ভিড়, বিশেষ করে আজকে শুক্রবার মানুষ চলে আসে, শনিবার থেকে আবার অনেকে রবিবারে ফিরে যায়। এই উইকেন্ড টাইমে ভিড়ও বেশি, হোটেলের রেটও বেড়ে যায়, হোটেল পাওয়াও চাপ হয়ে যায় বলবো না, কারণ দীঘাতে হোটেল প্রচুর রয়েছে। তবে ওই অনলাইনে হোটেল না পেলে একটু এসে আর কি খুঁজতে হয়, এটা হচ্ছে ব্যাপার। এখানে পার্কিং রয়েছে, গাড়ি এখানে কিন্তু পার্ক করে আর কি ঘোরা যায়। আমাদের রিসর্ট থেকে সমুদ্র একদম হাঁটা ডিস্টেন্স, মানে ঢিল ছড়া দূরত্ব যাকে বলে। তা আমি না এসে এখনও সমুদ্র দর্শন করিনি, তা ভাবলাম যে যখন মন্দারমণি এসেছি গাড়ি নিয়ে, তো গাড়িকে আমার একটু সমুদ্র দর্শন করে নিয়ে আসি। তো রাস্তাটা একটু সরু, এখানে খুব ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে। কিন্তু মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি নামানো যায় না, নামালে কিন্তু পুলিশ ধরে, এটা মনে রাখবেন। আমাদের রিসর্টেও বলছিল। তো আমরা ওখানে নামাবো না, জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলে আবার চলে আসবো। এখানে গাড়ি রাখার বা গাড়ি ঘোরানোর স্পেস আছে। যদি রিসর্টে আপনারা থাকেন ভবিষ্যতে কোনো দিন বা আগামী দিনে যদি ভিডিও থেকে রিসর্টে এসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমুদ্র খুব কাছে অ্যাক্সেস করতে পারবেন। বাট এখন ভাটার সময় সমুদ্র অনেকটা পেছনে, আমরা জোয়ার আসলে তখন আসবো। আপাতত গিয়ে একটু ব্রেকফাস্ট করি। মন্দির থেকে ফিরে বসে গেছি একদম ব্রেকফাস্ট টেবিলে। যদিও ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে, এখন 12টা বাজতে চললো, লাঞ্চের টাইম হতে চললো। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে লুচি, এর সঙ্গে হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর সুস্মিতা নিয়েছে কিনা পোহা, আর সুস্মিতা নিয়েছে হচ্ছে পোহা। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা যখন আসছিলাম তখন আমরা আম কিনেছিলাম রাস্তায়, সেই আমটা আমাদের গাড়িতেই ছিল। তো বললাম যে আমগুলো একটু কেটে দিন, একটু আম টেস্ট করে দেখি। গতকাল যখন আম কেনা হয়েছিল আমি না আম টেস্ট করিনি, একটু টেস্ট করে দেখি। গোলাপ খাস আম, নর্মাল আম। তরকারিটা গরম গরম আর লুচিও নরম, তরকারিতে লুচি ডুবিয়ে মুখে দিলেই খাবার পুরো হজম। আর সেই সঙ্গে রয়েছে মিষ্টি। যদি আপনারা প্যাকেজে আসেন, মানে প্যাকেজটা নেন, তাহলে কিন্তু মিষ্টি সেক্ষেত্রে থাকবে। আর আমি নিয়েছি হচ্ছে এর সাথে অমলেট। ট্রাভেল ব্লগ বানানোর সঙ্গে কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে কিন্তু ফুড কোথাও না কোথাও জড়িত, মানে আমাদের ফুডের ভিডিও দিতে হয়। তো এবারে দেখবো যে আমাদের Insta360 ফুডের পিকচার কীরকম ক্যাপচার করতে পারে, বিশেষ করে এরকম একটা বদ্ধ জায়গায় যেখানে লাইট কম রয়েছে, ক্যামেরার লেন্স কীরকম ফোকাস করতে পারে সেটা কিন্তু টেস্ট করা হচ্ছে। ভেবেছিলাম আমি পুলে নামবো না, কিন্তু আমাদের পল নেমে পড়েছে পুলে। আর এবার পুলে হবে হচ্ছে আমাদের Insta360 আন্ডার ওয়াটার ফটোগ্রাফি টেস্ট। Insta360 X5-এ 15 মিটার পর্যন্ত আন্ডার ওয়াটার ভিডিও শ্যুট করা যায়। এই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার ক্ষেত্রে কিন্তু এখানকার যে সুইচগুলো ইজিলি কাজ করে। Insta360 X5-এর আরও একটা ফিচার্স ইনস্টা ফ্রেম, যেখানে ক্যামেরা আমার মুভমেন্টকে অটোমেটিক ট্র্যাক করবে। আর ভিডিও শ্যুট হবে। এছাড়াও ইনস্টা ফ্রেম মোডের আরও একটা সুবিধা রয়েছে, অ্যাট এ টাইম দুরকম ভিডিও শ্যুট করা যায়। 360 ডিগ্রি ভিডিও, যেটা ইচ্ছে মতো এডিট করে ভিডিওতে অ্যাড করা যায়, এবং ফ্ল্যাট ভিডিও, যেটা শর্টস বা রিলসের কাজে ইউজ করা যায়। এই পুলে স্নান করতে করতে আপনারা একটু আর কি নরম কিংবা গরম পানীয় পান করবেন, সেই সাথে স্ন্যাক্সের আইটেম থাকবে, সব কিন্তু ব্যবস্থা আছে। তুই কি জানিস ভালোবাসা কি করে যে হয়, তুই কি বুঝিস আমার মন কি বলতে যে চায়, শুধু আমি জানি তুই ছাড়া আমি, চাঁদ ছাড়া পৃথিবী
সব জায়গায় ড্রোন উড়ানো সম্ভব হয় না, এটা আপনারাও জানেন। এবার আমরা এই Insta360-তে আমাদের যে ইনভিজিবল সেলফি স্টিক আছে সেটা লাগিয়ে আমরা কিছু ফেক ড্রোন শট নেব। সুইমিং পুলে মজা করার মাঝেই টেস্ট করলাম Insta360 X5-এর আরও একটা ফিচার্স, ড্রোন শট। এর জন্য অবশ্য অ্যাক্সেসরিজ হিসাবে প্রয়োজন হবে Insta360 ইনভিজিবল সেলফি স্টিকের, যেটা দিয়ে এই রকম ফেক ড্রোন শট ক্যাপচার করে ভিডিওতে ইজিলি অ্যাড করা যাবে। Insta360 X5 ক্যামেরার লেন্স এক্সপোর্টের তুলনায় 100% মোর ড্রপ রেসিস্টেন্স এবং স্ক্র্যাচ রেসিস্টেন্স। কোনো কারণে লেন্স ড্যামেজ হলে সেটা ইজিলি রিপ্লেস করা যায়, ক্যামেরা রিপেয়ার করার প্রয়োজন হয় না। Insta360 X5 উইন্ডি কন্ডিশনেও ক্লিয়ার অডিও ক্যাপচার করে, কারণ এতে রয়েছে উইন্ড গার্ড। চারিদিকে নয়েজ রয়েছে, হাওয়া দিচ্ছে, আওয়াজ হচ্ছে, দূর থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে। Insta360 সাউন্ড কিন্তু যথেষ্ট ক্লিয়ার, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। যখন আমরা ভিডিও শ্যুট করছি ব্লগ করার জন্য, সেক্ষেত্রে আমরা যেমন ফ্রন্ট ক্যামেরা ইউজ করছি, আমি হয়তো ফ্রন্ট ক্যামেরা কিছু বলছি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার লেন্স চেঞ্জ করতে পারি। দেখুন, আমরা লেন্স চেঞ্জ করে নিলাম, ছবির কোয়ালিটি কি অসাধারণ। মন্দারমণিতে যে সমস্ত রিসর্টগুলো রয়েছে না, ম্যাক্সিমাম রিসর্ট এখানে পুল আছে। মানে এখানে যারা রিসর্ট বুক করে তাদের ক্ষেত্রে পুল থাকাটা আর কি খুব দরকারি। মানে পুলওয়ালা রিসর্ট সবাই চায়, কারণ মানুষ না বেশিরভাগ সময়, বিশেষ করে সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় পুলে এনজয় করে। ওই জন্য পুল এখানে ভীষণই ব্যস্ত। তো আমরাও পুলে অনেকক্ষণ সময় কাটালাম, একটু জল কেলি করলাম, বেশ মজা লাগলো। সবচেয়ে বেশি আজকে স্নান করেছে পুলে পল, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো স্নান করেছে পুলে। আর এই চক্করে না মোটামুটি এখন বেজে গেছে 3টে। সকালবেলা দেরিতে ব্রেকফাস্ট করার এটাই ফলাফল যে লাঞ্চ করতে আর কি মানে দেরি হয়ে যায়, আর লাঞ্চ করার ইচ্ছাটাও থাকে না। মন্দারমণিতে কিন্তু ম্যাক্সিমাম রিসর্টে চেক ইন চেক আউট টাইমটা সেম। তো এই রিসর্টে কিন্তু চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 11টা। আর স্নান করবি না বাড়ি চলে যাবো? আগে আমি স্নান করবো, বাড়ি চলে যাবো। কোন সময় স্নান করবি, কোন টাইমে? রাত্রি টাইমে না, বিকাল না, বিকাল ওখানে ডুবে যাবো। ডুবে যাবো, তারপর কী হবে? ডুবে মরবো আমি। গরম গরম বেগুনি ভাজা, সেই সঙ্গে ভাত, আলু ফুলকপির তরকারি, মুসুরির ডাল, ওইদিকে রয়েছে স্যালাড, পোস্ত আলু ভাজা। খাওয়ার কোনো শেষ নেই, হজম করার চেষ্টা বৃথা তাই। ট্র্যাডিশনাল আলু ভাজা, আলুর ঝুড়ি, আলুর পাঁপড়, ওগুলো চলবে না, ওগুলো হচ্ছে সব আধুনিক ভার্সান। ট্র্যাডিশনাল আলু ভাজা হচ্ছে এটাই, যেটা আমরা ছোটোবেলায় রুটি বা লুচি দিয়ে খেতাম বা ভাত দিয়েও খেতাম। এখন তো গরমকাল, ফুলকপির সময় নয়, ফুলকপি শীতকালের ফসল, তো চলবে। সুস্মিতা ম্যাডাম বলছে আজকে রান্নাটা ভালো আছে, কালকের চাইটা। সকালে বলেছে, ও ডিরেক্টলি বলে দেয় যে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই। ব্যাস, আমি হয়তো বলতে একটু কিঞ্চিত সংকোচ হয়, বলবো কী ভাববে না ভাববে, বাট ও বলে দেয় আপনাদের এটা ঠিক না, ঠিক না, ঠিক করুন। ব্যাস, ফুড ব্লগিংয়ের জায়গায় যদি ও হতো না, রেস্টুরেন্টের উন্নতি বা শ্রীবৃদ্ধি অবশ্যই হতো। এটা কি ভেটকি সর্ষে? আর এটা হচ্ছে মালাইকারি, চিংড়ির মালাইকারি, সর্ষে ভেটকি, সেই সাথে এইরকম একটা ডাব চিংড়ি, সবার পছন্দের চিংড়ির মালাইকারি। অনেস্টলি স্পিকিং, আমি কিন্তু চিংড়ি খাই না। চিংড়ির ফিডব্যাক আমি দিতে পারবো না, ফিডব্যাক দেবে সুস্মিতা। আমি আপনাদেরকে ভেটকি মাছের ফিডব্যাক দিতে পারি, যেরকম কাতলা মাছের পেটি, ভেটকি মাছের পেটিও সেরকম। আমাদের পদ্ম মাছ খাবে না, ওর জন্য একটা আমরা দিতে বললাম। দার্জিলিংয়ের থেকেও দীঘার ডিমান্ড বেশি কেন, আমাকে জিজ্ঞেস করেছো। এইরকম লেভেলের খাওয়া দাওয়া দার্জিলিংয়ে তো পাওয়া যাবে না। বাঙালি রসনা তৃপ্তি বা চব্য-চস্য চর্বিত চর্বণ, তার জন্য কিন্তু বারবার দীঘা ভ্রমণ। আমরা মাছ দিয়ে ভাত খাচ্ছি, আমাদের বল মোবাইল দিয়ে ভাত খাচ্ছে। আমার আইফোনটাকে ও এখন কি টিভি বানিয়ে নিয়েছে। কি সুন্দর কার্টুন দেখতে হচ্ছে, খাচ্ছিস রে? একটু দেখাও মাছটা তুলে, সামনে নিয়ে এসো ক্যামেরা, তবে তো ফুড ব্লগার হবে তুমি। তোমার ট্রেনিংয়ে আছো তুমি, ট্রেনিং পিরিয়ডে। বাহ, গুড গুড। না 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 না, এরকম হচ্ছে ডাব চিংড়ির সাইজ, পুরো নড়ে নড়ে ঝরে ঝরে পড়ছে। এটা কি ডাবের মধ্যে রান্না হয় না পরে ডাবের মধ্যে ভরা হয়? পরে ডাবের মধ্যে রান্না করে ডাবের মধ্যে দিয়ে বসে দেওয়া হয়। শেষ পাতে রয়েছে চাটনি আর হজমের উপশম পাপড়। ওর নাম হচ্ছে অদৃশা, ও আমার একজন ক্ষুদে দর্শক। ওর কী ব্লগ বেশি ভালো লাগে? ট্রেনের ব্লগ। ওর ট্রেনের ব্লগ বেশি ভালো লাগে। আর ও ক্লাস 2-এ পড়ে, মন্দারমণি বেড়াতে এসছে। এখান থেকে কোথায় যাবে? দীঘা? শুধু মন্দারমণি থাকবে? বাহ, খুব সুন্দর। সুইমিং পুলে স্নান করবে? সমুদ্র দেখতে যাবে?
বাহ, খুব ভালো থেকো। প্রচুর ট্রেনের ব্লগ আসবে, প্রচুর বাচ্চা আমার ভিডিও দেখে, শুধু একটা বাচ্চা আমার ভিডিও দেখে না, মানে আমার চেনাশোনা একটা বাচ্চা আমার ভিডিও দেখে না। এই যে তুই আমার ভিডিও দেখিস, তুই আমার ভিডিও দেখিস? নো। অন ডিমান্ড পমফ্রেটও হাজির, পমফ্রেট ফ্রাই। মাছ আমার খুব ভালো লাগে। আজকে এখানে যারা গেস্ট এসছে তাদের বোধহয় রিকোয়ারমেন্ট ছিল দই কাতলা, আমাকে বলে বা টেস্ট করে দেখুন কীরকম হয়েছে, দিয়ে দিন। অবেলায় ভরপেট খাওয়া দাওয়ার পর দারুণ একটা ঘুম, আর ঘুম যখন ভাঙলো তখন বেলা ফুরিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। আমি হোটেলে বলে রেখেছিলাম যে এরকম বডি ম্যাসাজ কোথায় করা হয়, তো বললো যে আমরা বলে দিলে রুমে এসে করে যাবে। তো এসে করে দিল, মোটামুটি 40-45 মিনিট মতো করে দিল। ছেলে মেয়ে সবারই করে দেয়, 500 টাকা নিল। তেল ফেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিল, মানে শরীরটা ছাড়লো। বডি ম্যাসাজ করার পর একটা স্নান করলাম হালকা গরম জলে, সিরিয়াস বলছি আবারও ঘুম পাচ্ছে। আর তারপরে এই সমুদ্রের ধারে এরকম হাওয়া, কিন্তু এই ঘুমটায় কাটাতে হবে, শরীরে এনার্জি আনতে হবে, কারণ আজকে প্ল্যান যে আমরা এখান থেকে ডিনার করে বেরিয়ে যাবো, সারা রাত গাড়ি চালাতে হবে, তার জন্য একটু এনার্জি আনতে হবে শরীরে। কিন্তু এই সন্ধে হওয়ার পর আমাদের পল আবারও নেমে পড়েছে জলে, মানে পল আজকে সারা দুপুর প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, এখন আবার সন্ধ্যা হতেই নেমে পড়লো জলের মধ্যে। আর চারিদিকে লাইট ফাইট দিয়ে দিয়েছে, তারপরে হাওয়া দিচ্ছে দারুণ, আলাদাই লাগছে কিছু। এত মিউজিক চলছে, কপিরাইট না চলে আসে। ঘরের হাওয়া, এসির হাওয়ার থেকে বাইরে বসে বাগানের হাওয়া খেতে খেতে চা খাওয়া অনেক ভালো। সন্ধ্যাবেলা ডাব কেন? আমাদের এবারের জার্নিতে এই যে আমাদের নতুন গিয়ার Insta360, এটার লো লাইট পারফরমেন্স দেখতে হবে। যথেষ্ট কিন্তু লাইট ক্যাপচার করছে, যেটা আমাদের লো লাইট ফটোগ্রাফির জন্য ভীষণ দরকার। রাতের ভিডিও শ্যুট করার সময়, নাইট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার সময় যেখানে অনেক বেশি লাইট রয়েছে, সেখানে এই ক্যামেরা কীরকম ইমেজ ক্যাপচার করে, কীরকম ভিডিও ক্যাপচার করে, বিশেষ করে এই সমস্ত গাছগুলো যেগুলোতে দুরকম কালারের পাতা রয়েছে। অ্যাকশন ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে শর্ট ব্যাটারি লাইফ এবং ওভারহিটিং একটা বিরাট ইস্যু। Insta360 X5 এর ব্যাটারি একবার চার্জ করে নেওয়ার পর 185 মিনিট পর্যন্ত ব্যবহার করা যায়, আর ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় মাত্র 20 মিনিটের মধ্যেই 80% ব্যাটারি চার্জ হয়ে যায়। আমাদের ম্যাডামের হাতের ডাব এখনও শেষ হয়নি, তার আগেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেখানে রয়েছে পমফ্রেট ফ্রাই। এটা সুস্মিতার জন্য আইটেম, ক্র্যাব। রাত যত বাড়ছে ঘুম তত পাচ্ছে, আর সেই সাথে জমে উঠেছে মেহফিল গান। তো এবার আমাদের কি দিল? চিকেন পকোড়া। আমি বললাম ঝাল হবে না, এমন আইটেম দিন। তো বললো চিকেন পকোড়া নিন, গরম গরম চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে 1 প্লেট, সঙ্গে লেবু আছে, একটু শসা আর হচ্ছে গাজর কুচিও রয়েছে। প্রচণ্ড পরিশ্রমী মানুষ, জল থেকে উঠে এলো। এর সঙ্গে রয়েছে মজিতো। উইকেন্ডে চলে আসুন, মজা করুন। মন্দারমণি নিয়ে বেশি কিছু ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই। মৌসুমী আইল্যান্ডের আপগ্রেড ভার্সান হচ্ছে মন্দারমণি। মৌসুমী আইল্যান্ডে যা একটু সমস্যা, তাই যদি যাওয়ার একটু সুযোগ সুবিধা ভালো থাকতো, তাহলে মৌসুমী আইল্যান্ডও মোটামুটি মন্দারমণির কাছাকাছি জনপ্রিয়তা পৌঁছে যেত। আর মৌসুমী আইল্যান্ডের ব্লগও আসবে খুব তাড়াতাড়ি, তাই তো? ও তুমি তো যাবা না, আমি যাবো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিডিও তো শ্যুট করলাম Insta360 দিয়ে, কিন্তু ভিডিও এডিটিং কোথায় করব? কারো কাছে ম্যাকবুক আছে, তো কারো কাছে ডেস্কটপ আছে, কারো কাছে আইফোনও আছে, তো কারো কাছে অ্যান্ড্রয়েড আছে। ডোন্ট ওয়ারি, সমস্ত রকম ডিভাইসের জন্য কিন্তু X5 তার অ্যাপ্লিকেশন বানিয়ে রেখেছে। এখন আমি তো ইউজ করছি হচ্ছে ম্যাকবুক। ম্যাকবুকে আমি এখন সফটওয়্যারটা ইনস্টল করবো, যেটা Insta360 সফটওয়্যার রয়েছে, এবং সেখানে দেখাবো আপনাদের কীভাবে ভিডিও এডিট করতে হয়। জাস্ট এক ঝলক দেখিয়ে দেবো। আর সেই সাথে আমার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, Insta360 ক্যামেরা এখানে কানেক্ট করে ভিডিও এডিট করা যায় তার AI পাওয়ার দিয়ে, সেটা দেখাবো। যা যা ভিডিও শ্যুট করেছিলাম, কোনটা 360 ফরম্যাটে, কোনটা নর্মাল ফরম্যাটে, সব চলে এসছে এখানে। আমারও তো মনে হলো যে এই ভিডিওটা আমি স্মার্টফোনে নিয়ে আসবো। স্মার্টফোনে এডিট করতে পারবো, এখানে মিউজিক অ্যাড করতে পারবো, এফেক্ট দিতে পারবো, যা যা আমার দরকার আছে। অ্যান্ড্রয়েড কিংবা iOS অ্যাপ ছাড়াও ডেস্কটপে Insta360 স্টুডিও দিয়ে ক্যাপচার করা ভিডিও খুব সহজেই এডিট করা যায় প্রয়োজন মতো কি ফ্রেম ইউজ করে। সেই সঙ্গে ডিপ ট্র্যাক ইউজ করে সাবজেক্টকে ফোকাস করে ভিডিও এডিট বা এক্সপোর্ট করা যায়। আজ রাত্রে এখান থেকে বিদায়, তার আগে সবার সাথে একটা ছোট্ট সাক্ষাৎ, আর এর সঙ্গে ফটোগ্রাফি। সবাই টাটা, সবাই খুব ভালো থাকো, আবারও দেখা হবে। চলো স্টার্ট করি। বাপরে, ছেলেটা এমন জ্বালায় না। এখান থেকে বহরমপুর হচ্ছে 373 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টা 45 মিনিট, 8 ঘন্টা মতো সময় লাগবে। আজ রাতেই হোক বা কাল ভোরের মধ্যে আশা করি বাড়ি পৌঁছে যাবো, এবং গিয়ে কাজকর্ম করতে হবে। কাজের মানুষ তো, বেশি দিন ছুটি কাটানো সম্ভব নয়, ছুটিও নয়, কাজে এসেছিলাম। দিনের বেলাতে এই জলদা ব্রিজ আপনাদের দেখিয়েছি, একবার রাত্রেবেলা দেখুন। প্রথমে ভাবলাম মনে হয় রাত্রেবেলায় গাড়ি টাড়ি চলবে না অতটা বেশি,
চলছেও না বেশি, কিন্তু টুকটাক গাড়ি আছেই রাস্তাতে। অনেকে হয়তো এখন আসছে বা হয়তো দীঘা ঘুরতে গেছিলো, দীঘা থেকে ফিরছে। এখন তো আর হোটেলে মনে হয় না কেউ চেক ইন করবে। সময়টা 10:11। এই মুহূর্তে আমরা দাঁড়ালাম হচ্ছে পিছাবনির বাদলপুরে। এখানে তেল নিলাম হচ্ছে 49.26 লিটার আর 5,144 টাকা 22 পয়সা। রিলায়েন্সের পাম্পে তেল হচ্ছে 104 টাকা 43 পয়সা, বাট এখানে লিটারে 1 টাকা করে কম। আর রোড সম্পর্কে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এটা সিঙ্গেল লেন, তো এবার রাস্তা কোথাও চওড়া কোথাও একটু সরু। যখন দূর থেকে গাড়িগুলো আসছে না, মানে সামনে দিয়ে গাড়িগুলো আসছে, তখন চোখে যখন লাইট পড়ছে তখন একটু সমস্যা হচ্ছে। মানে আমি বিগিনার ড্রাইভারের কথা বলছি, মানে আমার কথা বলছি। এই রাস্তায় কিন্তু গাড়ি কম নেই, এখন বড় বড় বাস, তারপরে প্রাইভেট ভেহিকেল সবই কিন্তু চলছে। মানে দীঘা মন্দারমণি রাস্তা সবসময়তে বিজি। আমরা পৌঁছে গিয়েছি কাঁথি মোড়, কলকাতা এখান থেকে 152 কিলোমিটার। আরে দেখো, আমরা নাচিন্দা পার করে এলাম। মরিচদা পর্যন্ত রাস্তা একদম চওড়াই ছিল। রাত 10:45 বাজে। রাস্তায় কিন্তু অনেক জায়গায় ওই ডিভাইডার বা যেগুলো বলে না রোড ব্লকার, ওগুলো কিন্তু রয়েছে, মানে স্পিড রিডিউস করার জন্য, যেগুলো সাধারণত রাত্রি 8টার পরে তুলে দেওয়া হয়, বাট এখানে কিন্তু সব জায়গায় তোলা হয়নি। তো গাড়ি কিন্তু কন্ট্রোলে চালাবেন যারা বিগিনার, তাদের কথা বলছি। গাড়ি কেনার পর বা গাড়ি চালানো শিখে গেছেন, প্রথম যাবেন, আমি বলবো যে নর্থ বেঙ্গলে যান, ডুয়ার্সের দিকে যান, পুরী যান, বাট দীঘা আসার ক্ষেত্রে কিন্তু একটু এক্সপার্ট হতে হবে। মানে আমিও ফিল করছি যে আমিও কিন্তু এই রাস্তায় এখন এক্সপার্ট হতে পারিনি, মানে আমারও কিন্তু অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। 4 লেন রাস্তায় গাড়ি চালানো একরকম জিনিস, আর এই সিঙ্গেল লেন রাস্তায় গাড়ি চালানো এক জিনিস। এই যে ওভারটেক করবো, কতটা গ্যাপ আমি রাখবো যাতে ওর সাথে আমার টাচ না লেগে যায় বা ডান দিকে গাড়ি নেমে না যায়, এইসবগুলো কিন্তু একটু চাপে আছে। রাত 11:07 আমরা পার করলাম বাঁচকুল। সেই সঙ্গে দীঘা থেকে আমাদের 59 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। এখন অবধি জার্নি ঠিকঠাকই আছে, বাট রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া কম নেই। 66 কিলোমিটার পথ চলা শেষ। আমরা পার করছি চণ্ডীপুর। আমরা পার করছি হলদি নদীর ওপরে মাতঙ্গিনী সেতু। নন্দকুমার থেকে তখন আবার রাস্তা 4 লেন পেয়ে যাব। বাট এই স্লো চালানোর জন্য না, এই সিঙ্গেল লেনের একটা প্রফিট কী হয়েছে বলুন তো, মাইলেজ ভালো পাচ্ছি। এখন দিচ্ছে 17.5। 78 কিলোমিটার পথ চলা শেষ। আমরা প্রায় পৌঁছে গেছি নন্দকুমার। সামনে রয়েছে নন্দকুমার মোড়, যেখান থেকে আমাদের রাস্তা বাঁ দিকে টার্ন নেবে। দিনের বেলা এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, আপনারা আগের ব্লগে দেখেছিলেন। এখন রাত্রেবেলা দেখুন কত ফাঁকা। 4 লেন হলেও কিন্তু রাস্তায় প্রচুর ট্রাক চলছে, ট্রাক আর গ্যাসের ট্যাঙ্কার দেখুন এখনও চলছে। তো আমাদের একটু সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। এই গাড়িগুলো দিনের বেলা আবার খুব বেশি চলতে সেটা দেখিনি, বাট রাত্রেবেলা আবার বেশি বেশি চলছে। 96 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এলাম সোনপেটিয়া বলে একটা জায়গায়, আর সোনপেটিয়ায় রয়েছে হচ্ছে টোল। মানে দীঘা মন্দারমণি পেরিয়ে আসার পর এই রাস্তায় এটাই হচ্ছে প্রথম টোল। মন্দারমণি থেকে আমাদের 105 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মেচেদাতে। আর কিছু সময় পরেই আমরা NH16 উঠে যাব। ডান দিকে যে চিমনিগুলো দেখা যাচ্ছে, এগুলো সমস্ত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের। আর গাড়ির মাইলেজ পাচ্ছি এই স্লো চালিয়ে, মানে ঠিকঠাক চালিয়ে 18.7। সবাই এখন ঘুমোচ্ছে, কী আর বলবো। কোলাঘাট হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার। এবার আমরা উঠে পড়বো NH16-এ। এই হচ্ছে কোলাঘাট। মন্দারমণি থেকে এই কোলাঘাট পর্যন্ত আমাদের 108.3 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। প্রথমে পরিকল্পনা করেছিলাম যে কোলাঘাটে এসে ফার্স্ট ব্রেকটা নেব, যদি ঘুম পায়। ঘুম পাইনি তা না, ঘুম টুকটাক পাচ্ছে, বাট গাড়ি যেহেতু স্লো চালাচ্ছি তো ওই জন্য অতটাও প্রবলেম হচ্ছে না। স্লো চালালে কি শরীরের মনে হয় পরিশ্রমটা কম হয়, মানে উত্তেজনাটাও কম হয়, পরিশ্রমটাও কম হয়। মানে আমি ফিল করছি বাড়ি পৌঁছানো তাড়াহুড়ো নেই, বাড়ি না 1 ঘন্টা পরে পৌঁছাবো, ধীরে ধীরে চালাবো। ফাইনালি গাড়ির মাইলেজ 19 অবধি চলে গেছে। এই রোডেও স্পিড রেখেছি 64। রাত 12:30। মন্দারমণি থেকে আমাদের 129 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা বীরশিবপুর পার করে এলাম। রাত্রেবেলা মুম্বাই রোড ফাঁকা, এই কথাটা কিন্তু একদম ঠিক নয়। রাত্রেবেলায় কিন্তু মুম্বাই রোড মানে NH16 কিন্তু প্রচুর ট্রাক চলে, প্রচুর ট্রাক চলে। 3টে লেন জুড়ে ট্রাক চলছে। শরীর যদি সঙ্গ দেয় না, যদি এনার্জি থাকে না, হালকা গান চালিয়ে রাত্রেবেলা ড্রাইভ করার মধ্যে অনেক মজা আছে। কিন্তু এখন অধিকাংশ গাড়িতেই না এই ক্রুজ সিস্টেমটা রয়েছে। এই ক্রুজ সিস্টেমটা হচ্ছে যে আমার গাড়ির হয়তো গতি আমি রাখবো 64 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই মেনটেন করব। এখানে ক্রুজ একটা বাটন আছে, এটাকে প্রেস করে দিলে ওখানে গ্রিন কালারের ক্রুজ লেখাটা উঠে যাবে। আর গাড়ির স্পিড কিন্তু ওই 64তে আমি সেট করেছি, 63, 64 এরকমই থাকবে। রাস্তা যদি ক্লিয়ার থাকে, যদি সামনে গাড়িটি না থাকে, তাহলে কিন্তু আমাকে এক্সিলেটারে পা দেওয়ার দরকার নেই। মাইলেজ 19.8 অবধি পেয়ে গেছি, দেখা যাক 20 অবধি পৌঁছায় কিনা। রাত 12:43, 1:45 বাজতে চললো। গাড়ি কেনার পর থেকে গাড়ি আমার চলেছে ওই 5000 কিলোমিটার মতো, বাট আমি 20 মাইলেজ কোনো পাইনি। বাট আজকে ধরে চালালে 20 মাইলেজও পেয়ে গেলাম। আমরা প্রায় পৌঁছে গেছি ডানকুনি, যেখান থেকে দিল্লি রোড আলাদা হয়ে যাবে। আর ধুলাগড় পর্যন্ত রাস্তা সব ঠিকঠাকই ছিল,
কিন্তু ধুলাগড়ের ওই টোল প্লাজাটাকে প্রচণ্ড জ্যাম। রাত 1:07 কিলোমিটার বলছে আমরা মন্দারমণি থেকে 157 কিলোমিটার চলে এসেছি। মাইলেজ এখনও 20 দিচ্ছে। কিন্তু এই দিল্লি রোড আর মুম্বাই রোডের যে কানেক্টর না, এখানেও রয়েছে প্রচুর গাড়ি। এইখানে রাস্তাটা দেখুন কীরকম পেঁচানো। এই পেঁচানো রাস্তা ধরেই আমরা উঠে যাব হচ্ছে NH-12। আরে ভোর হয়ে আসছে নাকি? আকাশে তো আলো কিসের? এখন তো সবেমাত্র রাত 1:15, মনে হচ্ছে এখনই ভোর হয়ে আসছে। বাঁ দিকে যে রাস্তা নেমে গেল ওটা গেল হচ্ছে বালি বেলুড়ের দিকে। রাত 1:24 আমরা পার করছি সেকেন্ড বালি ব্রিজ। মন্দারমণি থেকে আমাদের 170 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাত্রেবেলায় গুগল যা বলছে মেনে নিই, চাপ নিয়ে লাভ নেই। গুগল আমাকে পয়সা দেয়, আমি না গুগলের কথা একটু শুনেই চলি, কী আছে। বিটি রোড থেকে ফাইনালি উঠে পড়লাম সোদপুর ব্রিজ পেরিয়ে। সোদপুর দিয়ে এখন যাচ্ছি। এরপর এই রাস্তা কানেক্ট হবে একদম কল্যাণী এক্সপ্রেস হতে। আর সময় ঘড়ি বলছে রাত 1:40। যদি ঠিকঠাক যেতে পারি বহরমপুর আশা করছি সকাল 6টার মধ্যে পৌঁছে যাবো। জায়গাটার নাম হচ্ছে ঘোলা পুলিশ স্টেশন পাশেই ছিল। সোদপুরবাসী আপনারা জেনে নিন, আপনাদের এলাকা থেকে মন্দারমণি হচ্ছে 182 কিলোমিটার। আর এই মোড়টা হচ্ছে মুড়াগাছা মোড়। চলো উঠে পড়বো এক্সপ্রেস হতে। এই রাস্তাটায় উঠলাম না, এই জায়গার নাম হচ্ছে মহিষপোতা। এখন আমাদের যেতে হবে হচ্ছে 28 কিলোমিটার। 28 কিলোমিটার পর যাওয়ার পরে তখন আমরা পাবো হচ্ছে ওই কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, যেটা ধরে আবার কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে উঠবো হচ্ছে আমাদের NH-12। রাত 1:45 সময় কল্যাণী এক্সপ্রেস ওয়ে পুরো ফাঁকা। কল্যাণী এক্সপ্রেস এসে গেছি গো। এই সাঁটিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্ত মনে। রাত 2:33। ফাইনালি আমাদের মন্দারমণি থেকে 202 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। গাড়ির মাইলেজ এখন দিচ্ছে 20.5। আমরা কাঁচরাপাড়া হরিণঘাটা রোড পার করে উঠে পড়েছি NH-12। এখান থেকে বহরমপুর আর হচ্ছে 147 কিলোমিটার। সময় লাগতে পারে 3.5 ঘন্টা মতো। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম 2 মিনিটের জন্য মূর্তি ব্রেক। এত সুন্দরভাবে এলাম, জার্নিটা সারা জীবন মনে থাকবে। এসি চালিয়ে এই গাড়ি দিচ্ছে 20.5 মাইলেজ। পাওয়া যায়। মন্দারমণি থেকে আমাদের 244 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। 20.7 পর্যন্ত মাইলেজ পেয়েছি। এখন সময় হচ্ছে 3:18। বহরমপুর এখন 104 কিলোমিটার। শান্তিপুর বাইপাস, এখানে একটা চায়ের দোকান খোলা আছে, তো এখান থেকে খাবো হচ্ছে চা। এই যে রাস্তায় এত গাড়ি চলে, তো এই যে চায়ের দোকান মাঝে মধ্যে খোলা থাকে না, এদের জন্য না অনেক অ্যাক্সিডেন্ট হওয়া থেকে অনেক গাড়ি বেঁচে যায়। কারণ ভোর রাতের দিকে, বিশেষ করে 3টে সাড়ে 3টের দিকে না মানুষের ঘুম চলে আসে, চোখ লেগে আসে। তারপর যদি গাড়িতে এসি চলে তখন আরও একটা কীরকম একটা ঘুম পায়। তো তখন চায়ের দোকান দেখো, দাঁড়িয়ে যাও, চোখে মুখে জলছিটা মারো, আবার স্টার্ট করো। মানে অ্যাক্সিডেন্ট কম হওয়ার জন্য বা অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য চায়ের দোকানগুলো কিন্তু সত্যি মানে অনেক হেল্প করে। বা যারা দেখে সিনেমাতে নায়ক গাড়ি চালাচ্ছে, নায়িকার পাশে বসে আছে, রোমান্টিক জার্নি, হ্যানা তেনা, বাস্তবে যে গাড়ি চালায় না তার মারি হালাত খারাপ হয়ে যায়। তাকে সবসময় এত অ্যাটেনশন দিতে হয়, তার কোনো এনজয়মেন্ট হয় না, রাস্তার ওপাশে ট্রাক দাঁড়িয়ে আছে, ড্রাইভাররা চাটা খাচ্ছে, সারা দোকান খোলা। রোড ট্রিপ না মানুষ কোনো কিছু শিখিয়ে দেয়, আরও তার লাইফে প্র্যাকটিক্যাল করে দেয়। আমার টিমের 2জন এখন ঘুমোচ্ছে। আমরা পার করছি কৃষ্ণনগরের মাদারসাট। আর সেই সঙ্গে শুনছি এখন ব্যোমকেশ বক্সী সানডে সাসপেন্সের গল্পের নাম উপসংহার। মা, 2 কাপ চা খেয়েও হাই উঠছে কেন? বহরমপুর হচ্ছে এখনও 90 কিলোমিটার, সময় লাগতে পারে 2.25 ঘন্টা। সব থেকে সুন্দর এই মুহূর্তটাই লাগে যখন রাত ফুরিয়ে ভোর হচ্ছে, কিন্তু আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে। আর ভোর হওয়ার সাথে সাথে না চারপাশে একটা কুয়াশার আস্তরণ পড়ে থাকে, তো মানে সব কিছু দূরের গাছ টাছগুলোতে মনে হয় যেন মেঘ জমে আছে, একটা ঝাপসা আস্তরণ পড়ে থাকে। তো সময় ঘড়ি বলছে এখন ভোর 4:31। আমাদের মন্দারমণি থেকে 320 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। গাড়ির মাইলেজ এখন 20 দিচ্ছে। আর এখান থেকে বহরমপুর হচ্ছে আর 35 কিলোমিটার, সময় লাগতে পারে ওই 1 ঘন্টা মতো। চলো টেনে দিই আজকে সানরাইজ দেখতে দেখতে। ঘুম ভাবটা না একটা সময় আসে, ঝিমানিটা একটা সময় আসে, ওই 3টে থেকে 3:30, খুব বাজে টাইম। যখন 4টে বেজে যাবে না, যখন চোখে আলো পড়বে, যে ভোরের আলো ফুটছে, তখন ঘুম টুম সব হারিয়ে যাবে। এখন যদি বলে যে ভাই তুই মালদা অব্দি টেনে দে, আমি মালদা অব্দি গাড়ি টেনে দেবো, অসুবিধা নেই কিছু। বাড়ি গিয়ে একটু ঘুমোতে হবে, তারপরে আবার উঠে চাটা খেয়ে এডিট করতে বসতে হবে ভিডিও। সময় 4:58। চারিদিকে আলো ফুটে গিয়েছে। আর সেই সাথে আমরা বেলডাঙ্গা পার করে গিয়েছি, সামনে আসছে ভাবতা। যেদিন আমরা বহরমপুর থেকে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেদিন এরকম সকালে জার্নি শুরু করেছিলাম। আর এরকম একটা সকালে আজকে বহরমপুরের কাছে প্রায় পৌঁছে গিয়ে জার্নি শেষ করব। বহরমপুর আর মাত্র 7 কিলোমিটার, 357 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ মন্দারমণি থেকে।
আর মাত্র 7 কিলোমিটার বহরমপুর শহর। আমাদের বহরমপুর বাইপাস চলে গেলো ডান দিকে। আর সেই সাথে শেষ করলাম আমাদের এই রোড ট্রিপ জার্নির ব্লগ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে, যে পর্বে আমরা শুরু করব আমাদের একটা অসমাপ্ত গল্প। যে গল্পটা শুরু করেছিলাম হাওড়া থেকে দিল্লি এবং দিল্লি থেকে হরিদ্বার হয়ে কেদারনাথ, সেই গল্পটা বাকি আছে। তো সেটাই আমরা কন্টিনিউ করব এর পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে গুড নাইট আর লাভ ইউ।